হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটা নাটক শেষ পর্যন্ত দেখুন। গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। সমুদ্রের কথা মস্তিষ্কে খেলতেই অন্তিকার চোখে মুখে ধরা দিল চরম বিরক্তির সাথে কিছুটা আফসোস। ভাবল কয়েক ঘন্টা আগেকার ঘটনা। অন্তিকা সমুদ্রে নামতেই আরশাদ ওর দিকে এগিয়ে আসল। কিরে বোন, ভয় পাচ্ছিস নাকি? আমাদের সাথে জয়েন্ট কর, একা একা কেন এদিকে এসেছিস? না ভাইয়া, আমি কোনো ভয় পাচ্ছি না। আমি কি এখনো ছোট আছি নাকি যে ভয় পাব? তুমি বরং ভাবির কাছে যাও, তোমার বউয়ের সঙ্গে এনজয় করো সমুদ্র। তোমার বউ ভয় পেতে পারে, আমি না বুঝলে? যাও তো। আহা যাও না, ওরে আমার পাকা বুড়ি রে। যাচ্ছি। অন্তিকা চায় তার ভাই ভাবি একটু আলাদা সময় কাটাক, কারণ সে তো জানে সায়মি বিয়েটা কিভাবে করেছিল। তাই এখন ওদের নিজেদেরকে সময় দেওয়া প্রয়োজন। আরশাদ যাবে তখনই এই সাইডে আগমন ঘটল আরুষের। আরে আরশাদ ভাই, বোনকে নিয়ে এত চিন্তা করছো কেন ভাই? আমি আছি তো, আমি তোমার বোনের খেয়াল রাখব। আরশাদ ভ্রু কুঁচকে আরুষের দিকে চাইলে সে আমতা আমতা করে বোকা হেসে মাথা চুলকে বলল, আই মিন বলতে চাইছি, আমার তো সম্পর্কে বেআইন সাব, খেয়াল তো রাখতেই পারি, তাই না? কথাখানা বলেই আবারও আরুষ বোকার মতো অপ্রস্তুত হাসল। ঠিক আছে, তাহলে ভালো করে খেয়াল রাখিস, খবরদার ও যেন আবার ঢেউয়ের তোপে ডুবে না যায়। আচ্ছা আচ্ছা, কোনো চিন্তা করো না, তুমি যাও, ভাবি ওয়েট করছে তো। আরশাদ প্রস্থান করতেই আরুষ অন্তিকার আরেকটু কাছে এগিয়ে গেল। অন্তিকা তার কাণ্ডে ভ্রু কুঁচকাল। বলছিলাম যে অন্তিম অধ্যায় তুমি ভয় টয় পাবে না তো আবার? না দেখো, যদি ভয় পাও আমি তো আছিই সাহায্য করতে। আমি ভয় পাবো কি জন্য শুনি? আর হ্যাঁ, আমার নাম অন্তিম অধ্যায় নয়, অন্তিকা। আরুষের কথায় অন্তিকা বিরক্ত হয়ে প্রত্যুত্তর করল, ওই একই হলো অন্তিম অধ্যায়। আর না, সমুদ্রে এত এত পানিতে তো তুমি ভয় পেতেই পারো। আফটার অল পিচ্চি মানুষ তো তুমি। আগে সমুদ্রে আসো ও নি, তাই না? আরুষের কথায় অন্তিকা চরম লেভেলের বিরক্ত হল। সে তেজি কণ্ঠে বলল, আপনাকে কে বলল আমি পিচ্চি? হুম, অলরেডি আম 19 ওভার, বুঝলেন? অন্তিকার তেজি জবাবে আরুষ মিষ্টি করে হাসল। ও হ্যাঁ, তাই তো, তুমি তো পিচ্চি নও। অন্তিম অধ্যায় তোমার পায়ের নিচে সাপ সাপ। অন্তিকার পিছু ঘুরার পূর্বেই আরুষের চিৎকারে সে লাফিয়ে উঠল ভয়ে। পানির মাঝে কিছুটা ব্যর্থ হল। আহ, কই সাপ? কোথায় সাপ? হ্যাঁ। অন্তিকা পানির মাঝেই এক দৌড়ে আরুষের একদম কাছে চলে গেল। আরুষ অন্তিকার এমন ভয়ার্থ চুপসে যাও মুখখানা দেখে প্রচণ্ড মজা পেল যেন। সে আবারও বলে উঠল, ওই তো তোমার পায়ের পিছন, দ্রুত সরে দাঁড়াও, পিছনে আসো। আরুষ অন্তিকাকে কোমর সমান পানি থেকে বলে বলে কখন যে গলা সমান পানিতে এনে ফেল ঘোরের মাঝে অন্তিকা বুঝতেই পারল না। গলা সমান পানি অনুভব করতেই অন্তিকার হুঁশ ফিরল। আশ্চর্য বনে সে আরুষের দিকে চাইল। দেখল দুষ্টু যুবকটি তার থেকে প্রায় আধ হাত দূরত্বে দাঁড়িয়ে তাকে এভাবে দেখে হাসছে কেমন করে। অন্তিকার মস্তিষ্ক চট করেই ঠাহর করতে পারল সাপের বর্ণনা একদম মিথ্যা ছিল তাহলে। সবই ওই যুবকের কারসাজি। হঠাৎ ঢেউ আসায় অন্তিকা তাল হারাল। আরুষ এগিয়ে চট করে অন্তিকার এক হাতের আঙুলের ভাঁজে আঙুল পুড়ে শক্ত করে ধরে রাখল। তবুও অন্তিকা তাল সামলাতে না পেরে কয়েক ঢোক পানি গিলে ফেল। নোনতা পানি জিহ্বায় স্বাদ পেয়ে গলাধকরণ করতেই কেসে উঠল অন্তিকা। আরুষ দ্রুত তার হাত ধরে টেনে পুনরায় কোমর সমান পানিতে এনে দাঁড় করাল। আরুষ অন্তিকার দিকে পুনরায় চেয়ে চোখ ফিরিয়ে নিল। অন্তিকা তখনও কেসেই যাচ্ছে। আরুষ আমতা আমতা করে তাকে বলল, অন্তিম অধ্যায় তোমার স্কার্ফ ঠিক করো। আরুষের এমন কথা শুনে অন্তিকা প্রচণ্ড অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ল। অন্তিকা চট করে কাশি থামিয়ে ঘুরে দাঁড়াল। নিজের পরনের উপরের পোশাক ঠিকঠাক করল। পুনরায় ঘুরে দাঁড়িয়ে আরুষের দিকে চোখ গরম করে তাকাল। ঠাস করে থাপ্পড় লাগালো তার বাহুতে। আউচ! আরে এই মেয়ে কি করছোটা কি? অন্তিকার নিজের করা কাজে নিজেই হতভম্ব। কি করে সে হঠাৎ একটা দুদিনের পরিচয়ের ছেলেকে এভাবে মারতে পারল? আরুষ তখনও জিজ্ঞাসু দৃষ্টিতে অন্তিকার দিকে তাকিয়ে। অন্তিকা কোনো রকমে আরুষের সামনে থেকে সরে এসেছিল তখন। বর্তমানে দীর্ঘশ্বাস ফেল অন্তিকা। নিজের করা কাজে অন্তিকা নিজের কাছেই বিরক্ত, সাথে আরুষের উপরে ও বিরক্ত।
অন্তিকার এখন আফসোস হচ্ছে কেন এমন একটা কাজ সে করতে গেল। মাত্র এই কয়েকদিনে অন্তিকা অন্তুকে ভুলে গেল কিভাবে। আজকের করা সারাদিনের কাজ পুরোটাই তার স্বভাব বিরুদ্ধ। গাড়িতে আরুষের কথার ঝুড়ি, সঙ্গে সমুদ্রে কাণ্ড, সব 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 দূর হতে ভেসে আসছে মাগরিবের আজানের মধুর ধ্বনি। হয়তো কাছে কোথাও মসজিদ নেই, তাই তো আজানের আওয়াজ ক্ষীণ। অন্তিকার ভাবনার ছেদ ঘটিয়ে হঠাৎ তাদের রুমের দরজায় ঠকঠক শব্দ হল। অন্তিকা উঠে এলো বেলকনি হতে। দরজা খুলে দেখতে পেল তুলি বেগম এবং অহনার হাস্য উজ্জ্বল দুটি মুখশ্রী। কি ব্যাপার অন্তিকা, এমন চাদর মুড়ি দিয়ে আছিস যে কাঁথার নিচে যাসনি? আমাকে কিন্তু মা জোর করে তুলে এনেছে তোদের সাথে গল্প করবে বলে। এখন কি গল্প করার সময় বলতো? অহনার চঞ্চল কথার বিপরীত অন্তিকা জবাব দিল, না আপু, আমি একটু বেলকনিতে ছিলাম তো তাই এভাবে। তুলি বেগম অহনাকে ধমক দিলেন, আহা, মেয়েটাকে এভাবে দরজার সামনে দাঁড় করিয়ে তোর বকবক শুরু হয়ে গেল, ভিতরে চল। বাকি বদমাস দুটো কি করছে তাও দেখি একটু। মা তুমি না। তুলি বেগম ভিতরে ঢুকেই ঠাস করে শ্রেয়সী আর পিহুর মুখের উপর থেকে কাঁথা সরিয়ে দিলেন। এই যে আপনারা, আজান পড়েছে সেই খেয়াল আছে? উঠুন, আজ নামাজ আদায় করব আমরা সকলে একসঙ্গে, উঠুন উঠুন। পিহু আদুরে ভঙ্গিতে তুলি বেগমকে আলতো জড়িয়ে ধরল। থ্যাংক ইউ মা। ইস, আমি তো শুনতেই পাইনি, একদম ঘুমিয়ে পড়েছিলাম। তুলি বেগম পিহুর মাথায় আদুরে হাত বুলাল। ঠিক আছে বাবা, এখন উঠো, এসো সবাই অজু করে নাও। ধর্মীয় পাঠ শেষে তুলি বেগম সবাইকে নিয়ে বের হলো পুরো রিসোর্টটা ঘুরে দেখতে। রিসোর্টটিতে রাতের অন্ধকারের সৌন্দর্য আরও দারুণ। মা এখন না যাই, শীত শীত লাগছে তো। কিচ্ছু হবে না, ব্যাগ থেকে এই যে নরম মখমলে চাদর বের করে দিলাম, এটা দ্রুত গায়ে জড়িয়ে নাও তো দেখি। পিহু তুমি ও নাও। শ্রেয়সীর কথা তুলি বেগম কানেই তুললেন না, বরং বিপরীত পদ্ধতি দেখিয়ে দিলেন। এই যে মেয়েরা দাঁড়াও একটু। তুলি বেগম তার আত্মীয় খালার দরজায় নক করলেন। দরজা খুলে দিলেন তার খালা যুবথুবু ভঙ্গিতে। খালা, বাহিরে যাবেন নাকি একটু হাঁটতে? নারে তুলি, তোরাই যা, আমার আর সইবে না। এখন আমি একটু ঘুমব। যা তোরা যা। আরে কি ব্যাপার, সাইমি কোথায়? মেয়েটা একা একা বোর হচ্ছে নিশ্চয়ই। রুদ্ররা তো বেরিয়েছে বাহিরে ঘুরতে, দেখি ওকে একটু ডাক দাও তো। সাইমি মন খারাপ করে শুয়েছিল খাটে। আরশাদ যাওয়ার আগেও তার সাথে একচোট ঝগড়া করে গিয়েছে, সামান্য একটা বিষয়। সাইমি আজ সমুদ্রে আরশাদের বদলে অন্যদের সঙ্গে কেন বেশি থেকেছে? বলার সময় তো খুব বলতে পারো, আমায় কোনো অধিকার দেন না, আর দিতে চাইলে পালিয়ে পালিয়ে বেড়াও। সাইমি বোকা মানবকে কি করে বোঝাবে সবার মাঝে সে কি করে একা একা আরশাদের কাছে চলে যাবে? তবুও তো প্রথম ডুবটা সে আরশাদের হাত ধরেই দিয়েছে নাকি? আরশাদের উত্তর কেন? রুদ্র, শ্রেয়সী তো একা একা কতটা সময় অতিবাহিত করেছে, তুমি কেন পারবে না? এতে এত কিছুর উত্তর সে কিভাবে দেবে? রাগ করে বেরিয়ে গেল রুম ছেড়ে। যাক না যাক, যেখানে খুশি যাক। সে কি তেল দিতে যাবে? কখনোই না। তার নাম ও সাইমিহু। দরজায় হঠাৎ নখ পড়তেই অবাক হল, ভাবল আরশাদ হয়তো ফিরে এসেছে, তাই সে চঞ্চল ভঙ্গিতে দরজা খুলে দিল। কিন্তু দরজার ওপারে সকল মানবীদের মুখশ্রী দেখে সে থতমত খেয়ে গেল। কি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে হবে? বাহিরে এসো, রুম আটকে। হাঁটতে যাব। তুলি বেগমের কথায় সাইমি কিছুটা সচকিত হল। ভদ্র মেয়ের মতো সে বলল, আচ্ছা। আরে আরে, এই মেয়ে এভাবে নয়, চাদর নিয়ে এসো, বাহিরে তো হালকা ঠান্ডা রয়েছে, অক্টোবর মাস। সাইমি কোনো গরম বস্ত্র ছাড়াই বের হতে গেলে চিন্তিত ভঙ্গিতে বাধা দিলেন তুলি বেগম। তুলি বেগমের এমন আন্তরিকতার যত্নে আপ্লুত হল অন্তিকা। ইস, এমন একটা মিষ্টি মা যদি সকলের থাকত, তাহলে কারো জীবনে আর মায়ের অভাব বোধ হতো না।